প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি। আবেগের বশে দায়িত্ব ছাড়লে বিকল্প বেছে নেবে জাতি, বললেন সালাউদ্দিন। রোডম্যাপ ঘোষণাই বর্তমান সংকটের একমাত্র সমাধান। এরপরও মনে করেন যে উনি দায়িত্ব পালন করবেন না, সেটা ওনার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়। সেই ক্ষেত্রে জাতি বিকল্প বেছে নেবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। দুর্বলতা থাকলেও ডক্টর ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে, বললেন জামায়াত নেতা তাহের। বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত কাজ করতে দেওয়ার আহ্বান এনসিপি নেতা সার্জি ইসেক। অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে, টিকে থাকা অপরিহার্য। একটা সুষ্ঠু নির্বাচনের আগে পর্যন্ত তাকে যেন তার কাজগুলো করার স্বাধীনতা দেওয়া হয়। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি কনক আজাদ এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঐক্য বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে জুলাই ঐক্যের বিক্ষোভ। বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ভোট। ব্যাংকিং খাতে সুশাসন ফিরলেও রাজনৈতিক অস্থিরতায় ধরে রাখা নিয়ে শঙ্কায় অর্থনীতিবিদরা। নানা কারণে সংস্কার নিয়ে চাপে সরকার, বললেন অর্থ উপদেষ্টা। কোরবানির আগে মশলার বাজারে উত্তাপ, ৫,০০০ ছাড়িয়েছে এলাচের কেজি। হাজারের ঊর্ধ্বে লবঙ্গ গোলমরিচের দাম। ব্রয়লার মুরগি, মিনিকেট চাল ও সবজির দরে স্বস্তি। ভালো ভালো যে জায়গা জায়গায় মেল ফ্যাক্টরি করছে, কিছু টাকা দিয়া একটু ভিতর দিকে দিছে। দখল দূষণে মৃত প্রায় ঢাকার 4 নদ নদী। এখনই পদক্ষেপ না নিলে 20 বছরে ক্ষতি হবে প্রায় $51 বিলিয়ন। ভুল নকশায় পিলার স্থাপনে দখলদারদের পোয়া 12। প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি। তবে আবেগের বশে যদি দায়িত্ব ছাড়তে চান, তাহলে বিকল্প বেছে নেবে জাতি। এ মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনের রোডম্যাপ ঘোষণাই বর্তমান সংকটের একমাত্র সমাধান। বিএনপির আরেক নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, ভোট বিলম্বিত হয় এমন কোনো সংস্কার চান না তারা। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে পদত্যাগের প্রসঙ্গ তোলেন প্রধান উপদেষ্টা। এরপর থেকে নাটকীয় নানা ঘটনা প্রবাহে তোলপাড় চলছে রাজনীতিতে। শুক্রবার বিএনপি নেতাদের বক্তব্যে ঘুরে ফিরে আসে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের প্রসঙ্গ। বিকেলে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সময় সংবাদকে জানান, ডক্টর ইউনূসের পদত্যাগ নয়, বরং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি। তবে তিনি সরে গেলে বিকল্প বেছে নেবে জনগণ। তিনি যদি এখন পদত্যাগ করতে চান, সেটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমরা ওনার পদত্যাগ চাইনি। আমরা পদত্যাগ চেয়েছি জাতীয় নিরাপত্তা উপদেষ্টার। আমরা পদত্যাগ চেয়েছি 2 জন ছাত্র প্রতিনিধি যারা উপদেষ্টা পরিষদে আছে, এবং তাদের বিভিন্ন কর্মকাণ্ডে যেহেতু সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, তাদের আমরা পদত্যাগ চেয়েছি। এরপরও মনে করেন যে উনি দায়িত্ব পালন করবেন না, সেটা ওনার ব্যক্তিগত পছন্দ অপছন্দের বিষয়। সেই ক্ষেত্রে জাতি বিকল্প বেছে নেবে, কারণ এটা রাষ্ট্রের ব্যাপার, এখানে আবেগের কোনো জায়গা নেই। এর আগে সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচন বিলম্বিত হয় এমন সংস্কারে দ্বিমত আছে বিএনপির। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে করিডোর হবে, চট্টগ্রামের বন্দর অন্যের হাতে চলে যাবে। এমন সংস্কার করেন না যে সংস্কারের মধ্য দিয়ে ষড়যন্ত্রকারীরা নির্বাচনকে বিলম্বিত করে আপনাকে অস্থির করে তুলবে। তাদের অনেক কিছু। এদিকে বগুড়ায় তারুণ্যের ভাবনা ও অধিকার বিষয়ক সেমিনারে বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রশ্ন রাখেন, আগামীতে রাষ্ট্র পরিচালনার জন্য কারা বেশি উপযুক্ত? আপনারা ভাবুন, বিএনপিকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব দেবেন কিনা, নাকি এমন কাউকে দেবেন যাদের এমন কোনো কিছুর ইতিহাস নাই, শুধু বলে কিন্তু করে নাই কিছু, বা করে না। বিএনপি নেতারা বলছেন, নির্বাচনী রোড ম্যাপই বর্তমান সংকট সমাধানের পথ। আমরা আপনাদেরকে বলতে চাই। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা।
ভুল ত্রুটি আর দুর্বলতা থাকলেও অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ডক্টর ইউনূসের বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত ভালো মতো কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর উদ্ভূত পরিস্থিতিতে বিতর্কিতদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের পরামর্শ দিয়েছেন এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু। প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন হিট অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। শুক্রবার জুড়ে বিভিন্ন অনুষ্ঠানে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যে এ প্রসঙ্গ। জামাত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, দেশকে স্থিতিশীল রাখতে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে। জাতিকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে। আপনি সুস্পষ্টভাবে একটি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করুন, কারণ সেটা না হলে মানুষের ভিতরে এক ধরনের অনিশ্চয়তা আছে। ডক্টর ইউনূসের বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত কাজ করতে দেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, উদ্ভূত সমস্যার সমাধান রাজপথে নয়, আলোচনার টেবিলে হওয়া উচিত। সকল রাজনৈতিক দলের এই সহযোগিতাটুকু করা প্রয়োজন যে একটা সুষ্ঠু নির্বাচনের আগে পর্যন্ত তাকে যেন তার কাজগুলো করার স্বাধীনতা দেয়া হয়। এবি পার্টির সভাপতি বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ কোনো সমাধান নয়, তবে বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দিয়ে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোর পরামর্শ তার। পদত্যাগ কোনো সমাধান নয়, বরং আলাপ আলোচনার মাধ্যমে সকল পক্ষ আপনারা একটা সমঝোতামূলক সমাধানে আসুন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, প্রশ্নবিদ্ধ হচ্ছে সরকারের নিরপেক্ষতা। আমরা কেউ দেখতে চাই না অন্তর্বর্তী সরকার ব্যর্থ হোক, বিপর্যয়ের মধ্যে পড়ুক, এবং প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে সরকার, সে সরকার অসম্মান নিয়ে সরকার যাক। আলাপ আলোচনার মাধ্যমে আগামী 1.5 মাসের মধ্যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি এ নেতার। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। বিচার সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ না থাকায় দেশে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে শ্রমিক সমাবেশে এই মন্তব্য করেছেন তিনি। স্বৈরাচারের পতন হলেও দেশে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হয়নি অভিযোগ করে জুনায়েদ সাকি বলেছেন, নতুন বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারকে শ্রমিকদের দাবির প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছেন তিনি। বিচার, সংস্কার এবং নির্বাচন, এই 3টি বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ সরকার ঘোষণা করুক, তাতে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে। কিন্তু আমরা দেখলাম এই বিষয়ে সরকার নানা পক্ষের চাপে অথবা নানা কারণে যেভাবে সুস্পষ্ট রোডম্যাপে যাওয়া দরকার ছিল সেটা জাননি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পর থেকে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে দিল্লি থেকে আবারও ছক আঁকা হচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাতে ফেসবুক স্ট্যাটাসে তিনি আরও লেখেন, গণতান্ত্রিক রূপান্তরকে বাধাগ্রস্ত করে আরেকটি 1/11 বন্দোবস্ত করার পায়তারা চলছে। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান নাহিদ ইসলামের। এর আগে বিকেলে রাজধানী ধানমন্ডিতে দলের যুব উইং জাতীয় যুব শক্তির সারা দেশের সংগঠকদের নিয়ে অনুষ্ঠিত পরিচিত ও সাধারণ সভায় তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের পথে যত বড় শক্তি বাধা হয়ে দাঁড়াক না কেন তা মোকাবেলা করা হবে। শুধু নির্বাচন নয়, অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচার ব্যবস্থার পরিবর্তনের জন্য দায়িত্ব নিয়েছে জানিয়ে বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান বলেছেন, দায়িত্ব পালনে নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। একদিনও এদিক সেদিক নয়, আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এ সময় রিজওয়ানা হাসান আরও বলেন, প্রধান উপদেষ্টা নতুন কোনো সিদ্ধান্ত নিলে নিজেই জানাবেন। দুপুরে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের কথা বলেন পরিবেশ উপদেষ্টা। আমাদের 3টা মোটা দাগের দায়িত্ব এবং 3টাই কঠিন দায়িত্ব। একটা দায়িত্ব হচ্ছে সংস্কার, একটা দায়িত্ব হচ্ছে বিচার, একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন। শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি, যেহেতু আরও 2টা দায়িত্ব আছে, আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা। কারণ আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে যার যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা
রাস্তায় বসে যাচ্ছে। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। এই যে প্রতিবন্ধকতাগুলো হচ্ছে আমাদের এই বড় দাগের 3টা দায়িত্ব পালন করার জন্য, এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। দেশের প্রশ্নে জুলাইয়ের শক্তি সব সময় ঐক্যবদ্ধ, কোনো ষড়যন্ত্রই তা বিনষ্ট করতে পারবে না। বিকেলে চট্টগ্রামে জুলাই ঐক্যের প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন বক্তারা। দ্রুত সময়ের মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানিয়েছেন তারা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় দেখব শফিকুল আলমের রিপোর্ট। স্লোগানে স্লোগানে মুখর রাজপথ, হাজারো কণ্ঠে জুলাইয়ের ঐক্য ধরে রাখার অঙ্গীকার। জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র ও ভারতের আধিপত্যবাদের প্রতিবাদে শুক্রবার বিকালে চট্টগ্রামের আন্দরকিল্লা শাহী জামি মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করে জুলাই ঐক্য চট্টগ্রাম। পরে নগরীর প্রেস ক্লাবে সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন দেশে দিল্লির ষড়যন্ত্র রুখে দিতে জুলাইয়ের শক্তি সবসময় তৎপর। দিল্লির প্রেসক্রিপশন কিংবা ভারতীয় প্রেসক্রিপশন বা কোনো দলীয় প্রেসক্রিপশনের বাংলাদেশ আর চলতে দেব না। যতদিন পর্যন্ত আমরা বেঁচে আছি ততদিন পর্যন্ত জুলাইকে ধ্বংস করা যাবে না। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফেসিবাদ ও আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে জুলাই বিরোধী শক্তি। যারা জুলাইকে স্যাবোটাইজ করতে চায়, ছাত্র সমাজের কাছে তাদেরকে পরিচিত করে তাদেরকে রাষ্ট্র ব্যবস্থার সাথে সম্পৃক্ত যে কোনো কাজকর্ম থেকে তাদেরকে বিরত রাখতে হবে। জুলাইয়ের ঘোষণাপত্র অনতিবিলম্বে ঘোষণা করতে হবে। সমাবেশ থেকে শীঘ্রই জুলাই ঘোষণাপত্র দেওয়ার দাবি জানাই জুলাই ঐক্য। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের রাজনৈতিক অস্থিরতা বিরাজ করলে কোনো উন্নয়নেই টেকসই হবে না বলে সতর্ক করেছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা। এজন্য রাজনৈতিক দলগুলোকে দূরদর্শী কৌশলে কাজ করার আহ্বান জানিয়েছেন তারা। শুক্রবার ঢাকা রেজিডেন্সিয়াল মডেল কলেজে অর্থনীতি অলিম্পিয়াডে তারা এসব কথা বলেছেন। অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা বলেছেন, সরকার অর্থনীতির সংস্কারে আইএমএফের চাপিয়ে দেয়া নীতি মেনে না নিলেও সংস্কার নিয়ে চাপে আছে। রপ্তানি আয় আর রেমিটেন্সে ভর করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে অর্থনীতি। বাড়ছে বিদেশি ঋণ শোধের পরিমাণ, সুশাসন ফিরতে শুরু করেছে ভেঙে পড়া ব্যাংকিং খাতে। ডলারের গতি প্রবাহ এখন অনেক ভালো, রেমিটেন্স বাড়ছে। রেমিটেন্স $1.7 বিলিয়ন মাসে নেমে যায়, আর এখন গত মাসের অ্যাভারেজ হচ্ছে $2.8 বিলিয়ন। তবে রাজনৈতিক অস্থিরতা বিরাজ করলে কোনো টেকসই উন্নয়নই হবে না বলে সতর্ক করেছেন ব্যাংকার ও অর্থনীতিবিদরা। শুক্রবার রাজধানীর রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজিত অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিয়ে ব্যক্তি ও বিশেষ গোষ্ঠীর স্বার্থ উদ্ধারে মনোযোগী না হয়ে দূরদর্শী কৌশলে রাজনৈতিক দলগুলোকে কাজ করার তাগিদ দেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক। যারা অর্থ দিয়ে ক্ষমতাসীন, যারা রাজনৈতিক সাথে সংযুক্ত, তারাই কিন্তু এই অর্থনীতির নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের স্বার্থটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং যেই কারণে কিন্তু দেখছি যে আমরা একদিকে প্রবৃদ্ধি, অন্যদিকে বৈষম্য। এ সময় বিভিন্ন বিতর্কের জবাব দেন অর্থ উপদেষ্টা। জানান, অর্থনীতির সংস্কারে মেনে নেওয়া হয়নি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ-এর চাপিয়ে দেওয়ার নীতি, তবে সংস্কার নিয়ে সরকার চাপে আছে বলেও মন্তব্য করেন তিনি। আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের কত কিছু কথাবার্তা বলে সেটা যদি এখন সুখকর না, সেটা সাব অপটিমাল সলিউশন আমরা দিয়েছি, সেটা হয়তো পারতে পারি না, বা ওরা যে যেটা করতে যেত সেটা চাপিয়ে দিতে পারে না। এবার অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিয়েছেন সারা দেশের 20,000-এর বেশি শিক্ষার্থী। সেরা 5 জন যাবেন আজারবাইজানের বাকুতে আয়োজিত আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে। সাদিক হাসান ইমন, সময় সংবাদ, ঢাকা। নিশ্চিহ্ন হওয়ার পথে ঢাকার মূল 4 নদ নদী। এখনই পদক্ষেপ না নিলে নদী তো বটেই, ক্ষতির মুখে পড়বে মেগাসিটির পরিবেশ প্রতিবেশ। বৈশ্বিক এক সমীক্ষা বলছে, আগামী 20 বছরে সেই ক্ষতি গিয়ে ঠেকবে প্রায় $51 বিলিয়ন। 2009 সালে ঢাকার 4 নদী থেকে দখলদার উচ্ছেদের আদেশ দেন হাইকোর্ট। তবে সেই আদেশ এখনও দৃশ্যমান নয়। ওটা অভিযোগ আছে,
রক্ষকের দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএ নিজেরাই ভুল নকশায় স্থাপন করেছে সীমানা পিলার, ফলে সুবিধা পাচ্ছে দখলদাররা। ঢাকা 4 নদী ঘুরে রিপোর্ট করেছেন আলামিন তুষার। বুড়িগঙ্গার কোল ঘেঁষে গড়ে ওঠা শহর রাজধানী ঢাকা। প্রায় 400 বছর বয়সী এই শহরটি ঘিরে একসময় ছিল অনেক নদ নদী আর খাল, সেসব এখন কেবলই ইতিহাস। সবকটি নদী এখন দখল আর দূষণে মৃতপ্রায়। মাটি যে ফালাই বরাট যে বালু ফালাই যে জায়গা জায়গায় মেল ফ্যাক্টরি করছে, কিছু টাকা দিয়া একটু ভিতর দিকে দিছে, আবার যে না দিছে একটু বাড়ায় দিছে। 16 বছর আগে উচ্চ আদালত ঢাকার 4 নদী থেকে দখলদার উচ্ছেদের নির্দেশ দেন। জাতীয় নদী রক্ষা কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠানে পরিণত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণের কথাও আসে সেখানে, কিন্তু তা আসলে কতটা সম্ভব হয়েছে? হাইকোর্টের যে রায়ের রিফ্লেকশনটা আছে সেটা কিন্তু করা হচ্ছে। রিভার অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের এক গবেষণা বলছে, দখলমুক্ত করতে বসানো 3084টি সীমানা পিলারের মধ্যে নদীর মধ্যে স্থাপন করা হয়েছে 1423টি। এভাবেই নদীর উপরে ধীরে ধীরে ময়লার স্তূপ, তার উপরে গড়ে ওঠে বাঁশের 4টি ঘেরা দিয়ে একটি দোকান, তার উপরে একটি টিনের দোকান, তারপরেই সেখানে গড়ে ওঠে ইমারত। এভাবেই দিনকে দিন দখল হয়ে যাচ্ছে আমাদের নদীগুলো। রাজধানী ঢাকাকে বাঁচাতে নদীর প্রতি নজর দেবার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদরা। নদী দখল করুক, নদী দূষণ করুক কিংবা অন্যভাবে প্লাস্টিক দূষণ করুক, এরা সবাই দেশের মানুষের এগেনিস্টে দাঁড়াচ্ছে। সো তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। নদী গবেষকরা বলছেন, খুব বেশি দিন আগের কথা নয়, স্বাধীনতাকালেও ঢাকার জেলায় নদী ছিল অন্তত 15টি। দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি তুলেছে যুব অধিকার পরিষদ। সংগঠনটির নেতারা বলেছেন, বর্তমান সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ বলেই মানুষ দাবি আদায়ে রাস্তায় নামছে। দুপুরে রাজধানীর নয়াপল্টনে উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ ও ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের অপসারণের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে যুব অধিকার পরিষদ। এ সময় রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখতে আগামী সেপ্টেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আলটিমেটাম দিয়েছেন নেতারা। শুধুমাত্র নির্বাচন করার জন্য ক্ষমতায় বসে নাই, শুধু এই কথা বললে আপনারা পার পাবেন না। আমরাও রাষ্ট্র সংস্কার চাই, কিন্তু পারেন নাই। 10 মাসে কিচ্ছু করতে পারেন নাই, শুধু নিজেদের আখের গুছা গুছাইছেন। উপদেষ্টা মাহফুজ আলমকে অনৈক্য নৈরাজ্য সৃষ্টির দ্বারে অনতিবিলম্বে পদত্যাগ করতে হবে। এছাড়া দুর্নীতিগ্রস্ত উপদেষ্টা আসিফ মাহমুদকে পদত্যাগ করতে হবে। লন্ডনে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শাহিন এফ রহমানের 2টি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এর মধ্যে একটি লন্ডনের 17 গ্রসভেনর স্কোয়ারের বিলাসবহুল অ্যাপার্টমেন্ট। এটি 2010 সালে 106 কোটি টাকার বেশি দিয়ে কেনা হয়েছিল। অন্য অ্যাপার্টমেন্টটি উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে। এটি পরের বছর 19.5 কোটি টাকার বেশি দিয়ে কেনা হয়। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলার মধ্যে যুক্তরাজ্যে এই পদক্ষেপ নেওয়া হলো। রাতের সময়ে আরও থাকছে। সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে 2রা জুন বাংলাদেশে আসছেন হামজা। একদিন পর সমিত শো। ভ্রমণকালে বিবেচনায় ভুটান ম্যাচে না খেলার সম্ভাবনা। দিনে 23 নিয়োগ পরীক্ষার তারিখ নির্ধারণে বিপাকে লাখো চাকরি প্রার্থী। এই ধরনের সিদ্ধান্তকে প্রহসন বলে ক্ষোভ জানিয়েছেন তারা। বলছেন, একাধিক আবেদন করলেও এমন সিদ্ধান্তে সব পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ মিলছে না। অভিভাবকরা বলছেন, বেকার সমস্যার সমাধানে তাই বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া উচিত। চাকরি নামক সোনার হরিণের পেছনে বছরের পর বছর ছুটছেন হাজার হাজার যুবক। পরীক্ষার ফরম পূরণে অর্থ জোগাতেও হিমশিম খেতে হয় অনেককে। অথচ ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স নিয়োগ পরীক্ষা সহ একই দিনে 23 নিয়োগ পরীক্ষায় বসতে হলো চাকরি প্রার্থীদের। এ নিয়ে মহা বিপাকে তারা। পরীক্ষা হলে যে সমস্যাটা হয়, যে যদি দূরত্ব হয় বেশি, তাহলে একটা টেনশন কাজ করে, বা একটা স্ট্রেসেরও ব্যাপার আছে। একটা এই জায়গায় আবার আরেকটা পুরান ঢাকা সেই অন্য একটা জায়গায়, তো দেখা যায় ঢাকা ট্রাফিক জ্যাম ফেস করে এতগুলো জায়গায় একসাথে ম্যানেজ করা খুব বেশি টাফ হয়ে যায়। কেউ কেউ বলছেন, এমন সিদ্ধান্ত তামাশা ছাড়া আর কিছুই নয়। একই দিনে অনেকগুলো পরীক্ষা থাকে, যেটা আমাদের জন্য অ্যাটেন্ড করা সম্ভব হয় না। আমরা এত কষ্ট করে প্রিপারেশন নেই, এত কষ্ট করে পড়লাম, কিন্তু পরীক্ষাটা অ্যাটেন্ড করতে পারলাম না, শুধুমাত্র টাইমটা
মিসম্যানেজমেন্ট হওয়ার কারণে। নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোর এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ অভিভাবকরাও। বেকার সমস্যা সমাধানে বুঝে শুনে সিদ্ধান্ত নেয়ার আহ্বান তাদের। আমি রিটায়ার্ড পারসন, আমার মেয়ের জন্য বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করার সময় টাকা পয়সা দিয়ে যাচ্ছি, অথচ পরীক্ষাটা দিয়ে তার যোগ্যতা যাচাই করার সুযোগটা পাচ্ছি না। অনেক দূর থেকে যারা আসে জার্নি করে তাদের তো একটা রেস্টের প্রয়োজন হয়। এখন তারা সেই বিশ্রামটা নিতে পারতেছে না, খাওয়া দাওয়ারও সমস্যা থাকতে পারে। আজকে 2টা দিল, আগামী সপ্তাহে 2টা দিল, পরের সপ্তাহে 2টা দিল, এরকম করে 5-7টা একদিনে দেওয়ার তো কোনো কারণ নেই। একই দিনে একাধিক পরীক্ষার তারিখ না ফেলে সমন্বয়ের মাধ্যমে এ সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন চাকুরি প্রার্থীরা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর বাজারে উত্তাপ ছড়াচ্ছে মশলার দাম। এলাচ, দারুচিনি, লবঙ্গ থেকে শুরু করে ঊর্ধ্বমুখী জিরার দরও। আর বানভেদে 4,800 থেকে 6,000 বিক্রি হচ্ছে প্রতি কেজি এলাচ। এর মাঝেও কিছুটা স্বস্তির খবর ব্রয়লার মুরগি, চাল আর সবজির বাজারে। ঈদুল আজহার এখনো সপ্তাহ 2 বাকি। এর আগে রাজধানীর মশলার বাজারে ঈদ মৌসুমের রেশ। মাংস রান্নার অন্যতম কিছু অনুষঙ্গের দাম যেন আকাশচুম্বী। শুক্রবার কারওয়ান বাজারের বিক্রেতারা জানান, 1 মাসে কেজিতে 50 থেকে 100 টাকা বেড়ে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকায়। সবচেয়ে বেশি দাম বেড়েছে এলাচের। মানভেদে প্রতি কেজির দাম ওঠানামা করছে 4,800 থেকে 6,000-এ। এছাড়া 1,000-এর বেশি দামে বিক্রি হচ্ছে লবঙ্গ ও গোলমরিচ। কোরবানি উপলক্ষে আমরা সাধারণ জনগণ একটু মশলার দামটা একটু কম। আবহাওয়ার অবস্থা যেমন ঠিক মশলার বাজারের অবস্থা সেরকম গরম, মশলার দামটা একটু বাড়তি আছে। মশলার বাজারে এখনই ক্রেতার ঘাম ছুটলেও বিক্রেতারা বলছেন আগামীতে দাম আরো বাড়তে পারে। মশলার চাহিদা একটু ভালো, কিন্তু দাম এলাচের দামটা একটু বেশি, আর অন্যান্য মশলার দাম ঠিক আছে। এলাচের দামটা একটু বৃদ্ধি পেয়েছে, 5 কেজিতে আপনার 200 টাকা। তবে এর মধ্যে কিছুটা স্বস্তি দিচ্ছে ব্রয়লার মুরগি ও সবজির দাম। প্রতি কেজিতে ব্রয়লারের দাম 10 থেকে 15 টাকা কমে বিক্রি হচ্ছে 150-তে। সীমিত রেট থাকাতে আপনার মনে হয় সাধারণ পাবলিকের কেনাকাটা অনেক সুবিধা হইতেছে। সবজির বাজারটা এখন একটু কম আছে, খুব বেশি ঊর্ধ্বগতি না। নিম্নমানের মানুষের জন্য একবারে গ্রহণযোগ্য। বাজারে সরবরাহ বাড়ায় নিম্নমুখী সব ধরনের চালের দামও। সপ্তাহ ব্যবধানে মিনিকেটের দাম কেজিতে কমেছে 1 থেকে 3 টাকা। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। বিদেশ থেকে আমদানি করা গাড়ির ভার আর বহন করতে রাজি নয় চট্টগ্রাম বন্দর। মাত্র 20% রেখে বাকি 80% গাড়ি পাঠিয়ে দিতে চায় মোংলা বন্দরে। এ বিষয়ে একটি প্রস্তাবনা পাঠানো হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। তবে গাড়ি ব্যবসা সংকুচিত হয়ে পড়ার আশঙ্কায় এ সিদ্ধান্তে আপত্তি জানিয়েছে বারভিডা। সাক্ষরটিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানির মাধ্যমে বাংলাদেশে শুরু হয় রিকন্ডিশন গাড়ির ব্যবসা। এখন আর সে গাড়ি নিজেদের শেডে রাখতে রাজি নয় বন্দর কর্তৃপক্ষ। আমদানি করা গাড়ির অন্তত 80% মোংলা বন্দরে পাঠাতে চিঠি দেওয়া হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ে। চট্টগ্রাম বন্দরের মাধ্যমে গাড়ি না এনে যদি সেগুলো মংলা বন্দরের মাধ্যমে আনে, তাহলে মংলা বন্দরের স্পেসটাও ব্যবহার হলো এবং চট্টগ্রাম বন্দরের ভিতরে যে অপারেশনাল কার্যক্রম সেটাও আমরা আরও ভালোভাবে ব্যবহার করতে পারলাম। চট্টগ্রাম বন্দরে খালাস হওয়া প্রতিটি গাড়ির ক্ষেত্রে 14 দিন পর প্রতিদিনের মাসুল দাঁড়ায় 700 টাকায়, কিন্তু মোংলা বন্দরে 14 দিন পর প্রতিদিনের শুল্ক নির্ধারণ করা হয়েছে 129 টাকা। শুল্ক হার তুলনামূলক কম হলো নানা জটিলতায় বন্দরের এই সিদ্ধান্ত মানতে আপত্তি ব্যবসায়ীদের। চট্টগ্রাম বন্দর দিয়ে যদি গাড়ি না এনে মংলা বন্দর দিয়ে যদি নিয়ে আসি, তাহলে আমাদের কস্টিং চট্টগ্রাম বন্দরের চেয়ে প্রায় 40 থেকে 50 হাজার টাকা কস্টিং বেশি পড়বে। বন্দরের প্রস্তাবনা অনুযায়ী গাড়ি খালাস কমলে প্রভাব পড়বে রাজস্ব আদায়ে। এটা আসলে সার্বিক রাজস্বে তেমন কোনো প্রভাব ফেলবে না, তবে চট্টগ্রাম কাস্টম হাউসের একটা রেভিনিউ টার্গেট থাকে, সেই ক্ষেত্রে গাড়ি আসলে একজন গুরুত্বপূর্ণ আমাদের রেভিনিউ ফ্যাক্টর হিসাবে কনসিডার করা হয়। বছরে 12,000-এর বেশি গাড়ি আমদানি করে বাংলাদেশ। এই অবস্থায় বন্দরের অব্যবহৃত জায়গায় নতুন করে গাড়ির শেড নির্মাণের দাবি ব্যবসায়ী নেতাদের। চট্টগ্রামে বহু ইয়ার্ড আছে এখনো খালি এবং অনেক অনুপযোগী আছে, এগুলো ক্লিন করে গাড়ি রাখার ব্যবস্থা করলে আমার মনে হয় জটিলতা সৃষ্টি হবে না। সবশেষ তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দরের 2টি শেডে 1161টি গাড়ি রয়েছে। এখন চট্টগ্রাম বন্দরে গাড়ি খালাস কমে গেলে
ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হবে, এমনটি বলছেন বারবিডার নেতারা। কমল দে, সময় সংবাদ। টাকা কামানোর প্রতিযোগিতায় বিদেশ পাড়ি জমাতে গিয়ে অনেকে দালালের মাধ্যমে বেছে নেয় অবৈধ পথ, অনেকে আবার মাফিয়া চক্রের খপ্পরে পড়ে নির্মম নির্যাতনের শিকার হন। ভিটেমাটি আর স্বর্ণালংকার বিক্রি করে দফায় দফায় টাকা পাঠালেও কেউ ফেরত পান স্বজনকে, আবার কারো কোনো খোঁজেই মেলে না। অবৈধ পথে বিদেশ পাড়ি জমানো বন্ধ এবং দালাল চক্র নির্মূলে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ। শরীয়তপুর থেকে বিএম ইশরাফিলের তথ্য ছবি নিয়ে দেখব বিস্তারিত। 5 বা 7 বার চোখ বানতো, এরপর মনে করেন মুখে ভিতরে মনে করেন গামছা ভরিয়ে মুখ বানতো, কারেন্টের শর্ট দিতে পায়। আমার হাতের নখটা এটা আর কি প্লাস দিয়ে চাপা দিয়ে ধরিয়া মনে করেন রক্ত জমা এলে তো সম্পূর্ণ টোটাল প্রায় 64 লাখ টাকার মতো খরচ হয়েছে। ভিটেমাটি বিক্রি করে প্রিয় মাতৃভূমি ছেড়ে দূরদেশে পাড়ি জমান টাকা কামানোর আশায়, কিন্তু দালালের খপ্পরে পড়ে আটকে যান মাফিয়া চক্রের কাছে। এরপরই দিনের পর দিন সইতে হয় অবর্ণনীয় নির্যাতন। ইতালিতে নেওয়ার কথা বললে আমাদের বাংলাদেশ থেকে লিবিয়াতে নেয়, লিবিয়াতে নেওয়ার পরে আমাদের ওই জায়গায় একটা চক্রের মাধ্যমে বিক্রি করে দেয়। শরীয়তপুরের ভেদেরগঞ্জ উপজেলার আইয়ারা গ্রামের আহসানুল্লাহ ও আলতাফ হোসেন উচ্চ আয়ের আশায় গত বছরের 16 সেপ্টেম্বর দেশ ছাড়েন, কিন্তু স্বপ্নের ইতালি আর যাওয়া হয়নি। অবৈধ পথে লিবিয়া পৌঁছাতেই শুরু হয় অত্যাচার। মাফিয়া চক্রের সদস্যরা নির্যাতনের ভিডিও দেখিয়ে দুই পরিবার থেকে দফায় দফায় হাতিয়ে নেয় লাখ লাখ টাকা। উদাম করে আমার বাইরে ফলটে হালায় আতে পারবেন না, আমার বাইরে বড় করে পিটাইছে, আমরা সহ্য করতে পারি না। ভুক্তভোগী পরিবারের দাবি, হারুন লস্কর নামে দালাল চক্রের এক সদস্যের বাসায় গিয়ে দেয়া হতো এসব টাকা। তবে টাকা নেয়ার অভিযোগটি অস্বীকার করেন অভিযুক্ত হারুন লস্কর। কোনোদিন নেও নেই, আমাকে দেয়ও নেই, আর এই ব্যাপারে কোনো ডকুমেন্টস প্রমাণ কোনো রকম কিছু নেই। জেলায় দালাল চক্র নির্মূলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ সুপারের। সম্প্রতি বেশ কিছু চক্রকে শনাক্ত করেছি এবং তাদেরকে ইতিমধ্যে আইনের আওতায় নিয়ে এসেছি। এর বাহিরেও আমাদের নলেজে আছে যে কিছু কিছু চক্র যারা এই কাজ করে যাচ্ছে, তো এদের বিরুদ্ধেও আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। অবৈধ পথে ইতালি যাওয়ার সময় অর্ক শেখ, রবিন দাস, আজিম মোল্লা সহ 6 গাঁও ইউনিয়নের 11 যুবক নিখোঁজ হয়েছে। সময় সংবাদ, শরীয়তপুর। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে সংঘবদ্ধ ডাকাতি। গত 23 দিনে ঘটেছে 4টি ডাকাতি, আর 1 বছরে এই সংখ্যা 20টি। পুলিশ বলছে জনবল ও গাড়ির সংকটের পরও এক্সপ্রেসওয়ে নিরাপদ রাখতে চেষ্টার কমতি নেই। নাসরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। 6 মে রাতে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগরে খড়কুটো ফেলে ব্যারিকেড দিয়ে একটি প্রাইভেট কার আটকের চেষ্টা করে ডাকাত দল। এ সময় চালক গাড়ি না থামিয়ে উল্টো দিকে চালাতে শুরু করলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে তারা। গত 23 দিনে এক্সপ্রেসওয়েতে এমন আরও 3টি ডাকাতির ঘটনা ঘটে। এর মধ্যে পুলিশ ও র্যাব পরিচয়েও ডাকাতি হয়। এতে চরম উদ্বেগে আছেন সড়কটি ব্যবহারকারীরা। যারা ডাকাতি করছে ট্রাভেল পোশাক পরা, ওয়ারলেস হাতে, অস্ত্র হাতে, সবকিছু আছে, আইডেন্টি কার্ড সব আছে। প্রশাসন একটু সুনজর দিলে, একটু মানে পাহারা বাড়াই দিলে একটু সুবিধা হয়, টহল পুলিশ বাড়াই দিলে। তবে জনবল ও গাড়ির সংকটের অজুহাত পুলিশের। 3টা মোবাইল টিম আমাদের হায়ার পুলিশের এবং 2টা চেকপোস্ট রয়েছে, একটা রেকার রয়েছে। আমরা সার্বক্ষণিকভাবে দিনরাত 24 ঘন্টা আমরা টহল জোরদার করেছি। পুলিশ জানায় গত 1 বছরে এই এক্সপ্রেসওয়েতে 20টি ডাকাতির ঘটনা ঘটে। মুন্সিগঞ্জের শ্রীনগর ও সিরাজদি খানের বিভিন্ন পয়েন্টে এক্সপ্রেসওয়েতে ডাকাতি এবং ডাকাতির চেষ্টার ঘটনায় এই পথ ব্যবহারকারীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। দেশের বাইরের খবর। গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। নেতানিয়াহু বাহিনীর হামলায় নিহত হয়েছে অন্তত 80 জন। এদিকে দক্ষিণ লেবাননের অন্তত 5টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইসরায়েলে ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যা প্রতিহত করার দাবি করেছে তেল আবিব। গাজায় প্রতিদিনের মতো বৃহস্পতিবারও ছিল রক্তাক্ত। ইসরায়েলি হামলায় এদিন নিহত হয়েছেন বেশ কয়েকজন। শহর ও শরণার্থী শিবিরগুলোতে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বহু মানুষ। হাসপাতালগুলোতে নেই ঠাঁই, জ্বালানির অভাবে থমকে যাচ্ছে চিকিৎসা সেবা। উপত্যকাটিতে মানবিক সহায়তা পৌঁছালেও তা প্রয়োজনের তুলনায় অতি সামান্য। জাতিসংঘ জানিয়েছে বৃহস্পতিবার 90টি ট্রাকে খাদ্য, ওষুধ ও পুষ্টি উপকরণ গাজায় ঢুকেছে। তার আগের দিন ইসরায়েল কিছুটা বিধিনিষেধ শিথিল করলেও সেটা 21 লাখ মানুষের জন্য যথেষ্ট নয়।
এদিনেই দক্ষিণ লেবাননের অন্তত 5টি এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বলছে এই হামলা ছিল সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ। বৈরুত বলছে এসব হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন। তবে ইসরায়েল জানায় তারা হিজবুল্লাহকে নিরস্ত্র করতে এই হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলে ইয়েমেন থেকে ছোড়া হয়েছে ক্ষেপণাস্ত্র। হামলার দায় স্বীকার না করলেও এটিকে হাউথিদের অভিযান বলে মনে করছে তেল আবিব। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ভারতের মধ্য দিয়ে প্রবাহিত নদীর পানি আর পাকিস্তানকে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একই সঙ্গে ইসলামাবাদকে প্রতিটি সন্ত্রাসী হামলার চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এদিকে ভারত এই পরাজয় কখনই ভুলতে পারবে না বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মুখ্যমন্ত্রী দ্বারা পেহনায়া যা রাহা হ্যায়। ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত থেমে গেলেও পাল্টাপাল্টি হুমকি আর কথার লড়াইয়ে উত্তপ্ত গোটা অঞ্চল। এবার পাকিস্তানকে পানি না দেওয়ার হুমকি দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বৃহস্পতিবার রাজস্থানে এক সমাবেশে মোদী বলেন, ভারতের নিয়ন্ত্রিত নদীগুলোর পানি আর পাকিস্তানকে দেয়া হবে না। ইসলামাবাদকে সন্ত্রাসের মূল্য চুকাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। পাকিস্তান কি সেনা চুকায়েগি। এদিকে সাম্প্রতিক লড়াইয়ে ভারতের পরাজয় হয়েছে বলে আবারও দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। নয়াদিল্লি এই পরাজয় কোনোদিন ভুলতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর একদিন পাকিস্তানের অংশ হবে বলেও জানান শাহবাজ। এর আগে পাকিস্তানের বেলুচিস্তানে স্কুল বাসে আত্মঘাতী হামলার ঘটনায় ভারতকে দোষারোপ করে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেন, বেলুচ লিবারেল আর্মি ও তেহরিকি তালেবান পাকিস্তান উভয়ই ভারতের প্রক্সি। শিগগিরই আন্তর্জাতিক পরিসরে পাকিস্তান এ বিষয়ে প্রমাণ হাজির করবে বলেও জানান তিনি। এর মধ্যেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি কার্যকরে যুক্তরাষ্ট্র মধ্যস্থতা করেছে। ট্রাম্পের এমন দাবি আবারও অস্বীকার করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প অনেকবার দাবি করেছেন তিনি যুদ্ধবিরতিতে সহায়তা করেছেন, কিন্তু এটি ভারত পাকিস্তানের মধ্যকার বিষয়। দ্বিপাক্ষিকভাবে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ সামনে রেখে আগামী 2রা জুন দেশে আসছেন লাল সবুজের পোস্টার বয় হামজা চৌধুরী। আর এর একদিন পরই বাংলাদেশে আসবেন কানাডিয়ান সমিত সোম। 38 মে দেশে আসবেন ফাহমিদুল ইসলাম। তবে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হামজা আর সমিতকে না খেলানোর গুঞ্জন রয়েছে। 10 জনের ম্যাচের প্রাথমিক স্কোয়াডে আরও বেশ কয়েকজন প্রবাসী ফুটবলারের জায়গা পাওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের ম্যানেজার আমির খান। দেশের ফুটবল বুধ হামজা সমিত উন্মাদনায়। ঘরের মাঠে লাল সবুজের পোস্টার বয়দের অভিষেকের অপেক্ষায় পুরো দেশ। হামজার পর এবার সমিত আর ফাহমিদুলকে বরণের অপেক্ষার প্রহর গুনছেন লাল সবুজের ভক্তরা। সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামার আগে 4 জুন ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। তার আগে 2 জুন দেশের মাটিতে পা রাখবেন হামজা চৌধুরী। এর একদিন পরেই লাল সবুজের জার্সি গায়ে মাঠ মাতাতে বাংলাদেশে আসবেন সমিত সোম। আর হামজা সমিতদের আগেই 30 মে দেশে আসবেন ফাহমিদুল ইসলাম। ফ্লাইট শিডিউলটা সে আমাদেরকে পাঠিয়েছে, সেটাতে সে ঢাকায় রিচ করতেছে 2 তারিখ। তো আমরা সেটাকে চাচ্ছি যদি কোনোভাবে আগে আনা যায়। 10 জুনের ম্যাচ সামনে রেখে 30 মে থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প। স্প্যানিশ কোচের অধীনে জাতীয় দলের ক্যাম্পের শুরু থেকেই থাকবেন ফাহমিদুল। তবে ইপিএলে হামজার ম্যাচ ও ভ্রমণ ক্লান্তি বিবেচনায় গুঞ্জন আছে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে সমিত ও হামজাকে না খেলানোর। ক্যাম্পে তো সবাই থাকতেছে, ক্যাম্পের ব্যাপারে আমরা সবাই ক্যাম্পে আসবে, তারপরে আসলে কে খেলবে না খেলবে সেটা হলো তার পারফরমেন্সের উপর। এদিকে প্রবাসী ফুটবলারদের দলে ফেরানোর জোয়ারে দলে আরও বেশ কয়েকজনের জায়গা হতে পারে বলে আভাস আছে। তবে সবকিছুতে কোচের সিদ্ধান্ত চূড়ান্ত বলে মনে করেন টিম ম্যানেজমেন্ট। সবটাই কিন্তু প্রসেস চলছে, প্রসেসে আছে, যেটা দেখা যায় যদি প্রসেসে সবকিছু হয়, সম্ভব হয় এবং স্কোয়াডটা ঘোষণার মধ্যে দিয়ে সবকিছু সম্ভব হবে। 4 জুন ও 10 জুনের ম্যাচের জন্য আগামী 31 মে থেকে অনুশীলন শুরু করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তাজিন খন্দকার, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। প্রধান উপদেষ্টার পদত্যাগ চায় না বিএনপি। আবেগের বশে দায়িত্ব ছাড়লে বিকল্প বেছে নেবে জাতি, বললেন সালাউদ্দিন। রোডম্যাপ ঘোষণাই বর্তমান সংকটের একমাত্র সমাধান। দুর্বলতা থাকলেও ডক্টর ইউনূস সরকারকে টিকিয়ে রাখতে হবে, বললেন জামায়াত নেতা তাহের। বিকল্প না খুঁজে নির্বাচন পর্যন্ত কাজ করতে দেওয়ার আহ্বান এনসিপি নেতা সার্জি স্যার। ঐক্য বিনষ্টে ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে জুলাই ঐক্যের বিক্ষোভ।
বিচার ও সংস্কারে বাধার সম্মুখীন, জানালেন উপদেষ্টা রিজওয়ানা। ডিসেম্বর থেকে জুনের মধ্যেই ভোট। এই ছিল রাতের সময়। সঙ্গে থাকুন সময়।